আমি লজ্জিত আপনার সামনে বলতে, এবং এই কথাটা যারা আমার ছোট মেয়ের মতো যারা আছে, আমার মার মতো যারা আছে, বোনের মতো যারা আছে, যারা শুনছেন, আমি তাদের কাছে আগেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা মেয়ে একটা পত্রিকায় কাজ করতো, লোকাল পত্রিকায়। হুম। তো ওই পত্রিকায় কাজ করতো সে। এর মধ্যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। এই 19শে জুলাইয়ের আগেই রাইফেল ক্লাব ভেঙে ফেলা হয়েছে, আরো বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। তো ভালো কথা, আমি দেশে ছিলাম না। আমি যখন ফিরলাম, তো আমি অসুস্থ। এর মধ্যে হাসপাতালে খবর পেলাম, আমি মেয়েটার নামটা এই মুহূর্তে বলবো না, ও একটা সাংবাদিক, 32-33 বছর বয়স হয় মেয়েটার। এরা কয়েকজনে মিলে লিং রোডে, আমার ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গের সংযোগ সড়কে, ওখানে জামাত, বিএনপি প্লাস আরো অনেকেই, এই আরো অনেক বলতে আমি বোঝাচ্ছি যে আর্থার প্রধানও পরে ধরা পড়েছিল ওখান থেকে কিছুদিন পরে, রোহিঙ্গাদের যে গেরিলা বাহিনীর প্রধান। তো সেখানে এরা এই মেয়েটা যখন নিউজ কভার করতে যায়, তখন এই মেয়েটাকে তাকে আক্রমণ করে। খুবই লজ্জার ব্যাপার। আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। এই মেয়েটার শরীরে একটা কাপড়ের টুকরা তারা রাখেনি, এবং হায়না কিংবা শকুন যেভাবে মানুষকে চিড়ে চিড়ে খায়, তারা তার স্পর্শকাতর স্থানগুলিতে তাদের নখের থাবায় মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। একটা বৃদ্ধ লোক তাকে কোনো রকম একটা কাপড় পেঁচিয়ে উদ্ধার করে একটা বেবি ট্যাক্সিতে উঠিয়ে দিয়েছিল, পরে নারায়ণগঞ্জে হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। সাংবিধানিকভাবে এই সরকারের কিন্তু কোনো বৈধতা নাই, বাট আমি ধরে নিলাম এটা একটা সরকার, বৈধ সরকার আমি ধরে নিলাম, এবং ধরে নিলাম তারেক রহমান একজন বৈধ প্রধানমন্ত্রী। আমার কাছে ওনার একটা প্রথম প্রশ্ন, আমি যে মেয়েটার ঘটনা বললাম, এটা একটা ঘটনা। উনি এখন বলবেন আমি তো তখন ক্ষমতা ছিলাম না, ইউনুস ক্ষমতা ছিল। ফাইন। আপনার কাছে আমার প্রশ্ন, ওনার কাছে প্রশ্ন, এই যে শত শত পুলিশ হত্যা করা হলো, প্রেগনেন্ট মহিলা পুলিশের, তাদেরকে হত্যা, আমার খুব মায়া লাগে পুলিশদের জন্য। আমি দেখলাম 2 দিন আগে যে হবিগঞ্জের কি একটা আছে জুলাই যোদ্ধা, এটা নেংটি ইন্দুর সাইজ, আমি নাম জানি না, নেংটি ইন্দুর সাইজ, একে পুলিশ গ্রেপ্তার করলে আগেও করেছিল একবার, তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। সে থানায় বসে বলতেছে কিভাবে পুলিশ মারছে। এটা একটা সভ্য রাষ্ট্র? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন সবারই হবেন, এই পুলিশকে যে হত্যা করলো বিচার করলেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞেস করতে চাই, সালাউদ্দিন সাহেবকে, আমাদের লোকজন তো ডেলি অ্যারেস্ট করছেন, প্রতিদিন অ্যারেস্ট করছেন। গত কয়েকদিন আগে আগস্ট মাসে ঢাকায় বসুন্ধরা থেকে আমার 53 জন লোক অ্যারেস্ট করেছেন একসাথে। করেন, আরো করেন, 25 লক্ষ লোকের নামে মামলা করেছেন, দেন আরো দেন, নো প্রবলেম। কিন্তু আপনি যে সচিবালয়ে বসেন, সেই সচিবালয় থেকে পূর্বাঞ্চলে যেখান থেকে আপনি চিটাগাঙে যান, আপনি একটু খবর নেন, খোঁজ নেন, ওইখানে 4টা মাদ্রাসাতে, এটা আমি 2-3 মাস আগের ঘটনা বলছি, এখন হয়তো বেড়েছে আরো, এবং 2টা মহিলা মাদ্রাসা আর বাকিগুলি পুরুষ মাদ্রাসাতে অস্ত্রের ট্রেনিং হচ্ছে, এবং ভয়ঙ্কর অস্ত্রের ট্রেনিং হচ্ছে। এবং সেখানে লস্করে তৈয়বা, যেটা সচিবালয়ের জয় বলেছেন, লস্করে তৈয়বা, আল কায়দা, যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্বীকার করেছে, তারা সেখানে কাজ করছে। যখন আমাদের সাথে 19শে জুলাই সংঘর্ষ হলো, আমি বুঝতে পারিনি যে আমার সাথে সরাসরি সংঘর্ষ করবে এরকম লোক নারায়ণগঞ্জে নাই। আর বিএনপির সাথেও যারা মূল লিডার, তারা আমাকে সম্মান করতো। এমনি রাস্তার ছেলেপেলে যেগুলি আছে টোকাই, তাদের তো বাদ দেন। নারায়ণগঞ্জের অবস্থাই বলি, আজকে কি অবস্থা। বাড়ি ভাই, গত 1 মাসের মধ্যে, এই গত পরশু দিনের আগের দিন, নারায়ণগঞ্জে ইসদাইন নামে একটা এলাকা আছে, আমার এলাকাতে পড়ে, আমার বাড়ির পাশে, আমার যে বাড়ি যেটা ভেঙে দেওয়া হয়েছে, ওখানে পুলিশের উপরে গুলি করা হয়েছে, মাদক ব্যবসায়ী গুলি করেছে। তারপরে মাঝদার এলাকায় কয়েকদিন আগে র্যাব আর পুলিশকে পিটিয়েছে। তার কয়েকদিন আগে, গত 1 মাসের মধ্যে 2বার র্যাব পুলিশ, আর গত 3 দিন আগে না 4 দিন আগে ওপেন পুলিশকে গুলি করা হয়েছে। এই হচ্ছে একটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার তো একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আপনার মেয়ে আমার মেয়ে সমবয়সী, অলমোস্ট কাছাকাছি হবে। আপনার মেয়েটা ব্রিটেনে মানুষ হয়েছে, এবং আমি বিশ্বাস করি সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। একটা কাজ করেন, আমি শামীম ওসমানের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ হবে আমি জানি, ওইটার জন্য আপনার কাছে কোনো কার্পণ্য দরকার নেই। আমরা কবে আসবো সেটাও আমরা জানি, ইনশাল্লাহ, আল্লাহর হুকুমে, রসুল পাক রসিলায়, মানুষের দোয়ায় জনগণকে নিয়ে আসবো, সেটা আমার দরকার নেই, কোনো ফেভার চাচ্ছি না। আপনার মেয়ে জাইমা রহমান একটা শিক্ষিত মেয়ে, ব্রিটেনে লেখাপড়া করেছে, অ্যাজ পার মাই যত নলেজ, আমি যত জানি সে ল পড়েছে কোথায়। তাকে দিয়ে গোপন একটা টিম করেন তো সারা বাংলাদেশে, যে ওই যে একটা মেয়ের কথা বললাম সাংবাদিক, ওই রকম কয়টা মেয়ের শ্লীলতাহানি হয়েছে, কতগুলি মেয়ে ধর্ষণ হয়েছে, বিচার করবেন।
সাহস আছে, সহস আছে কিনা একটু দেখান না। আপনি নিজে নির্বাচনী প্রচার করলেন কোত্থেকে? শাহজালাল বাবার দরকার থেকে। মানেন? মানলে আমি খুব খুশি। অলিয়া অলিয়াকে যদি সম্মান করে আমি খুশি। হ্যাঁ, আল্লাহর অলিয়া অলিয়াকে বেজ্জত করলে অলিয়া আল্লাহ রাগ করে না, কিন্তু আল্লাহ ছাড়েন না কাউকে। তো যেই অলিয়া উলিয়া শাহপারান বাবার মাজারে পর্যন্ত মানুষ মেনে ফেলা হলো, একজন আল্লাহর অলিকে কবর থেকে উঠিয়ে, মানে যেটা আমি বারবার বলার চেষ্টা, এটা আমি আজ পর্যন্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন আমি দেখি এটা, যে কবর থেকে উঠিয়ে নাচছে, তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং শেষ পর্যন্ত ওনাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এরা মুসলমান? এর নাম ইসলাম? ইসলামের কোথায় লেখা আছে এটা? এটা তো ইসলাম ধ্বংসকারী। ওরা তো আমার পবিত্র ধর্ম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ধর্মের নামে। উই হ্যাভ টু প্রোটেক্ট দেম, উই হ্যাভ টু সেভ আওয়ার ধর্ম। আমার ইসলামকেও আমাকে রক্ষা করতে হবে। আমার ধর্ম আমার, যার যার ধর্ম তার তার কাছে। আমার খারাপ লাগে বাড়ি ভাই, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে হিন্দু, হ্যাঁ, এবং এরা কেউ রাজনীতি করেনি, মানে নর্মাল সাধারণ মানে হিন্দু পরিবার। এরা নারায়ণগঞ্জে থাকে না, ঢাকায় যে থাকছে এবং পরিচয় দিচ্ছে তারা মুসলমান। মুসলমান হিসেবে বাড়ি ভাড়া নিয়েছে কেন? এই বাংলাদেশের জন্য কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জীবন দেয় নাই? কথায় কথায় ভারতের বিরোধিতা করা হচ্ছে। টার্গেটটা কি অ্যাকচুয়ালি? ওদের গোল কি? শেখ হাসিনাকে মানে উৎখাত করা, জাতির পিতার কন্যাকে উৎখাত করা? না, এটা একটা গ্লোবাল পলিটিক্স। আমাদের মাটিটাকে ব্যবহার করতে চায় কারা? যারা 1971 সনে আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে এবং ভারতের সেনাবাহিনী যখন সাহায্য করেছিল, তাদেরও 30,000 উপরে সেনাবাহিনী নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন আমাদের স্বাধীনতার জন্য। যখন 90,000 পাক বাহিনী নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধার দামাল সন্তানদের কাছে সারেন্ডার করেছিল। আমার বাবাও তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সেদিন সারেন্ডার করেছিল। এবং সেদিনের পর দিন আমার বাবা বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গেছিলেন, তখনও আটকে রেখেছিল ওরা বুঝতে না পারে, ওরা জানতো না স্বাধীন হয়ে গেছে। ওরা গুলি করেছিল ছাদের থেকে, যেখানে আপা বঙ্গমাতা সহ তার পরিবারকে আটকে রাখা হয়েছিল। আমার বাবা বুকে গুলি খেয়েছিলেন, বুকে গুলি এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে গেছিল। আমার বাবা থামেন নাই, আমি তারই সন্তান। তারপরেও আমার বাবা সামনের দিকে এগিয়ে গেছিলেন, যেটা জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আজকে ওরা যেটা চাচ্ছে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ওরা চাচ্ছেটা কি। ওরা চাচ্ছে 71-এর সেই পরাজিত শক্তি প্লাস আজকে ওরা বলছে রোহিঙ্গারা কি? রোহিঙ্গা না, ওরা বাংলাদেশি, ওরা বাঙালি। সো বুঝতে হবে কিন্তু কোন দিকে নিয়ে যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে। সেখানটাতে আমাদের আরাকানরা ধরে ধরে আমাদের মানুষ ধরে নিয়ে যাচ্ছে। কই বাংলাদেশ সেনাবাহিনী ওখানে যাচ্ছেন না কেন? উদ্ধার করে নিয়ে আসেন, ওইটা নিয়ে করছেন না কেন? আমার প্রশ্ন। সেনাবাহিনী একজন কর্নেলকে আমি দেখলাম দিনে দুপুরে রাস্তার মধ্যে, অবসরপ্রাপ্ত কর্নেলকে কিভাবে বেইজ্জত করা হলো, মারতে গেল তাকে এবং 2-4টা ধাক্কাও দিল। এটা কোন বাংলাদেশ? পুলিশকে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে হত্যা করা হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব শিক্ষিত লোক নাকি শুনেছি অনেক, ওকে ফাইন, উনি বললেন প্রধানমন্ত্রী কি ইন্ডিয়া যাবেন না কেন? জাতির পিতার কন্যা শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিচ্ছেন, ওকে ফাইন, এই জন্য যাবেন না। হ্যাঁ, আমি একটা সাংবাদিক পেলাম না ফজলু বাড়ি ভাই, বলে পত্রিকা সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া হয়েছে। এর নাম স্বাধীনতা? যে কেউ সাহস করে জিজ্ঞেস করলো না যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার প্রধানমন্ত্রী, আপনার নেতা তারেক রহমান যখন লন্ডনে ছিলেন 17 বছর 16 বছর, উনি তো ওখান থেকে ব্রিটেন থেকে একের পর এক বক্তব্য দিয়ে গেছেন, সেটা আইন ভঙ্গ করে নাই? এই প্রশ্নটা করার মতো একজন সাংবাদিক ওখানে ছিলেন না, হয়তো ছিলেন কিন্তু সাহস পান নেই। দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের 3টা জেনারেশন, হোসেন জিল্লুর রহমান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে দেখলাম, মুসলিম হল না কোন হলে, শিবিরের ছেলেরা প্রক্টরকে আটকে রেখেছে, ছাত্রের হাতে শিক্ষক মার খাচ্ছে। আমার প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষের কাছে, যারা আন্দোলন করেছিলেন 98% যারা ইয়াং জেনারেশন ছিল এবং মিডল ক্লাস ছিল, লোয়ার মিডল ক্লাস ছিল, এরা এই ফেসবুক, টুইটার কিংবা আমার কাছে এগুলি কিচ্ছু নাই, এগুলি দেখে বিভ্রান্ত হয়ে তারা এই আন্দোলনে শরিক হয়েছিল। আমি তাদের দোষ দিই না, ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন। কে বলেছিল সুদখোর? ইউনূস নিজেই বলেছে, কিন্তু আমি বলি না ওনাকে সুদখোর, উনি ভদ্রলোক বয়স্ক মানুষ, আমি ওনাকে বলি না। কিন্তু আমি দেখি বাংলাদেশে কিছু সাহসী লোক আছেন যারা টকশো করেন, ওনারা বলেন ওনাকে সুদখোর, তারপরে বলেন বেঈমান, আরেকটা বলেন যেটা, সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, দেশ ধ্বংসকারী। দেশ ধ্বংসকারী। হামের টিকার জন্য বাংলাদেশে 1000-এর বাচ্চা মারা গেল। একজন
স্বতন্ত্র সংসদ সদস্য, সম্ভবত ওনার নাম শেখ মুজিবুর রহমান ইকবাল, উনি দুইবার কোর্টে গেলেন যে মামলা করলেন যে এই ঘটনার ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং তখনকার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী যারা দায়িত্বশীল ছিলেন, কেন হামের টিকা আনা হলো না। WHO তো পরিষ্কারভাবে বলেছে যে এই যে 1000 শিশু, আরেকটা প্রসঙ্গ একটু যাই, আওয়ামী লীগের ভুল কি দেখেন এখন আপনি এই অবস্থানে দাঁড়িয়ে? আওয়ামী লীগের ভুল হলো যে জাতির পিতার কন্যার সাথে কোনো, আমরা ঠিক ওইভাবে যেমন কি বলবো, উনি দেশের উন্নয়ন নিয়ে এত ব্যস্ত ছিলেন, বাবার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে, উনি যাদের দায়িত্ব দিয়েছিলেন আমাদের মতো দলটার দিকে খেয়াল রাখতে, আমরা সেটা রাখতে পারি নাই। এবং আমি ক্ষমা প্রার্থী আমার প্রজন্মের কাছে, আমার সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে, যে এই যে ইউনূসের বক্তব্য যে ম্যাট্রিকুলাস ডিজাইন, উনি কিন্তু খুব সাকসেসফুলি দেশকে ধ্বংস করেছেন। এই ম্যাট্রিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারি নাই। এই জন্য আমি আমার সন্তানদের কাছে ক্ষমা চাই। এবং খুব পপুলার দুইটা নাম ছিল, একটা হচ্ছে শামীম ওসমান আর একটা হচ্ছে জয়নাল আজাদী। জি, এখন কি মনে হয় এই দুইটা মানুষ আওয়ামী লীগের অ্যাসেট ছিল না বার্ডেন? এটা ডিসাইড করবে জনগণ। তবে একটা জিনিস কি বাড়ি ভাই, আমি 2006 যখন দেশে ফিরলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা। 2006 দেশে ফিরলাম, তখনও কিন্তু আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন আমি 2001 থেকে 2006 পর্যন্ত বিদেশে ছিলেন? বিদেশ ছিলাম, কারণ আমি তখন পঙ্গু ছিলাম পুরাপুরি, এবং আমি নেত্রীর নির্দেশে এবং ছোট আপার নির্দেশে আমি চলে যাই। এবং যারা বম ব্লাস্ট করেছিল আমার পার্টি অফিসে, যে 20 জন মানুষ মারা গেছিল RDX, এবং 2 ভাই এখন ভারতের তিহার জেলা আছে, লস্করে তৈয়বা লোকটা, মুরসালিন এবং মুন্তাকিব, আমি ওই হত্যার বিচার পাইনি। সরি টু সে, আমি পাইনি। আমার 20টা মানুষ মরে গেছে, আমি বিচার পাইনি এখন পর্যন্ত। সো সেখানে আমি যখন 2006 একদিনের নোটিশে, আমার মনে আছে 24শে ডিসেম্বর আমি দেশে ঢুকেছিলাম, আমাকে গ্রেফতার করার জন্য 9 ডিভিশনের একটা পুরো ব্যাটালিয়ন, বিজিবি, তখন ছিল BDR, র্যাব, পুলিশ, এবং নট লেস দেন 5000 টোটাল সব মিলিয়ে আমার এলাকা ঘেরাও দিয়েছিল। আমি প্রায় 20 দিন ওই এলাকায় ছিলাম। আমাকে 1.5 লক্ষ লোক পাহারা দিয়ে রেখেছিল, ঢুকতে পারেনি। এখন আমি অ্যাসেট না, সাবজেক্ট সেটা না। আমি সাবজেক্ট এটা যে আমি যেই ভালোবাসা সেদিন মানুষ, ওরা কারা, কেন পাহারা দিচ্ছিল, কোথা থেকে খাচ্ছিল, কিভাবে খাচ্ছিল, কনকনে শীত ঠান্ডা, বাট সেনাবাহিনীও ঢুকতে পারেনি সেখানে, পুলিশ BGR তো বহু দূরের কথা। সো আমার জীবনে এটা অনেক বড় পাওয়া। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলাটা নিয়ে কি বলবেন আজকে? নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার ব্যাপারে ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি একবার না, 2 বার না, 20 বার বলেছি, বারবার বলা হচ্ছে যে এই মামলাতে আমি ছিলাম, আমার ছেলে ছিল। আমি প্রেস কনফারেন্স করে আমার পাসপোর্ট দেখিয়েছি, আমার ছেলের পাসপোর্ট দেখিয়েছি। ওরা বলছে আমরা সশরীর উপস্থিতি থেকে ত্বকী নামে কোনো বাচ্চা আছে রফি রাব্বি, এটাও আমরা জানি না, আর রফি রাব্বির কোনো ফ্যাক্টরও ছিল না। এটা আরেকজন আছে এটার পিছনে, আমি তার নাম বলতে চাই না। হ্যাঁ, তারা এটা একটা কোনোভাবে যখন প্রোটেক্ট করতে পারছিল না, এভাবে করছিল। তো আমরা তখন কিন্তু দেশেই ছিলাম না। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন দুবাই, এবং আই শো মাই পাসপোর্টের টিকিট সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক ডেকে আমি প্রেস কনফারেন্স করে, তারা যখন সব বলে শেষ করেছে আমার বিরুদ্ধে এবং আমার ছেলের বিরুদ্ধে, তখন কিন্তু আমার ভাতিজার বিরুদ্ধে বলে নেই। সবটা অভিযোগ দিয়েছিল আমি, আমার ছেলে আর আমাদের কয়েকজন লোকের নাম। আমিও শুনছিলাম, এনজয় করছিলাম। দেখ, ওরা যখন দিয়ে সব শেষ করেছে, তখন আমি যখন পত্রিকা আমি আমার কি পাসপোর্ট শো করেছি, তখন আবার চুপ হয়ে গেল। কিছুদিন পরে আবার টার্ন করলো আমার ভাতিজার দিকে। তো এটা নারায়ণগঞ্জের রাজনৈতিক কৌশল, এবং এটার পিছনে অনেক শক্তি কাজ করেছে। আপনার চাকরি নায়িকা কবরী, তাকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মনোনয়ন দিয়েছিলেন, তিনি এমপি হয়েছিলেন। চাকরির সাথে কিন্তু আপনার সম্পর্ক তখন ভালো ছিল না? না, ওনাকে নমিনেশন নেত্রী দেয়নি। ওনাকে নমিনেশন দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম আমি নিজে। আচ্ছা। এবং আমি নিজে দিয়েছিলাম, আমার বড় ভাই মেজো ভাই সেলিম ওসমান টোটাল ফান্ডিং করেছিলেন, টোটাল নির্বাচনটা আমরা করেছিলাম। কিন্তু ওনার সাথে কিছু কি বলবো, কিছু বাজে লোকের ইয়েতে উনি পড়ে গেছিলেন। উনি তো আসলে রাজনৈতিক অঙ্গনের লোক না, উনি পরে বুঝতে পেরেছিলেন এটা। এবং যখন ওনার পরের এমপি ছিলেন না, পরে উনি আমাকে ডেকে নিয়ে আমাকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, মানে যেখানে চলে গেছেন দুনিয়া থেকে, আমাকে, আমার সবচেয়ে প্রিয় চাচি ছিলেন উনি, আমার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল ওনার। এই জন্যই ওনার জন্য আমি বলেছিলাম, হ্যাঁ, আমি অনুরোধ করেছিলাম নেত্রীকে নমিনেশন দেওয়ার জন্য। ওনার সন্তানদের কি অবস্থা?
আছে, ভালোই আছে মোটামুটি। দেশ বিদেশে। নিরাপদে আছে না? হ্যাঁ, নিরাপদে ওরা ভালো আছে, জি জি জি, ওরা ভালো আছে। আরেকজন নেত্রী নারায়ণগঞ্জে সে আইভি, তার সাথেও আপনার সম্পর্ক ভালো ছিল না? না, ভালো তো, তার সাথে আমার সম্পর্ক ভালো, ভালো। আমার সাথে তার পার্সোনালি কোনো মানে খারাপ সম্পর্ক কোনোদিন ছিল না। রাজনীতি করতে গেলে একটা বড় পরিবারে, হ্যাঁ, ভাই বোনের মধ্যে একটা একটা যদি অনেক বড় পরিবার থাকে, নিজেদের ভাই বোনদের মধ্যে কিন্তু সমস্যা থাকে, সেরকম ছিল। কিছু কিছু জিনিস যেমন আমার সাথে মিলে না, হ্যাঁ, যেমন যাক, আমি এই ব্যাপারটা আর কিছু বলতে চাই না। এখন এখন উনি মুক্তি পেয়েছেন, আর হ্যাঁ, আমি দেখেছি উনি মুক্তি আপনাকে পেয়েছেন। পালিয়ে বেড়াতে হচ্ছে, এই বিষয়টা না, ওনাকে, উনি বাসায় আছেন আলহামদুলিল্লাহ, উনি মুক্তি পেয়েছেন, এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও মুক্তি পেয়েছে আমার ছোট বোন, এবং মুক্তি পেয়ে ও সরকারকেও ধন্যবাদ জানিয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, তো এবং আমার তো জানার মতে শি ইজ ফাইন, সে ভালোই আছে। তার এখন আর কোনো আপনার কি পরিমাণ নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে, খুব বাজে অবস্থায় আছে, জানতে পারেন? হাজার 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 অ্যারেস্ট হচ্ছে, প্রতিদিন ছাড়া পাচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে। বাড়িঘর ছাড়া আছে কমসে কম 10 থেকে 20,000, 20,000, তাও মিনিমাম 20,000 বাড়ি। আরেকটা প্রশ্ন আমি ভুলে যাবো, হ্যাঁ, আমি এটা করতে চাই। আমাদের ফখরুল সাহেব, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার কথাবার্তা ভালো লাগে, আমার সম্মান করি। উনি রাষ্ট্রপতি হবেন শুনছি, হ্যাঁ, উনি রাষ্ট্রপতি হবেন, কিন্তু ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ আজকে উনি মিটিং এ সবাইকে বিদায় নিচ্ছেন আজকে। হ্যাঁ, ভোট হবে, রাষ্ট্রপতি হবে শুনতেছি। তো আমার কথা হচ্ছে, আমাদের দেশের সম্মানটা কোথায়? আমি বারবার বলছি, এই সরকারের কোনো বৈধতা নাই, ধরে নিলাম বৈধ, উনি রাষ্ট্রপতি হবেন। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসবো। একটা জিনিস বলে যে যে ওবায়দুল কাদেরের মুখে সেই স্লোগানটা পরে বেশি জনপ্রিয়, যেটা আপনি প্রথম দিয়েছিলেন। জি, খেলা হবে। তো ওইটা কিন্তু অনেকে লিখছেন, কিন্তু এখানে সেই খেলা রেখে আপনি কোথায় গেলেন? না, খেলা রেখে যায়নি। আমি একটা জিনিস তাদেরকে বলতে চাই, যারা বলতে চান যে আমরা এখন চলে এসেছি কেন। সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমরা দেখতে চেয়েছিলাম যে ইউনূস সরকারের আমলে নাকি মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, বাংলাদেশ নাকি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। এক মহিলা ক্ষমতাচ্যুত হওয়ার পরে, আমি ফেসবুক নাই, আমি ইউটিউবে দেখলাম, সে বলছে 16 বছর ধরে একটা পাঙ্গাস মাছের পেটি খাইনি। ফাইন, আমার মনে হচ্ছে এখন তারা সবাই পাঙ্গাস মাছের পেটি তো খাচ্ছেনই,